মানুষকে সুস্থ থাকতে হলে দরকার তার মানসিকভাবে সুস্থ থাকা, সেই সাথে দরকার কিন্তু একটা পরিবেশ, যেই পরিবেশে তিনি সুস্থভাবে নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্বাসের সুরক্ষা। আর এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর রসনারা খানম, সিনিয়র কনসালটেন্ট, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল পালমোনোলজি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ম্যাম, প্রথমে আপনার কাছে যেটি জানতে চাইবো, যে যেমনটি বলছিলাম যে একটা মানুষকে সুস্থ সুন্দর থাকতে হলে দরকার একটা ভালো পরিবেশ, এবং সেই ভালো পরিবেশটা মানে হচ্ছে যে একটা নির্মল বাতাস, অর্থাৎ আমাদের শ্বাসতন্ত্রের সুরক্ষা। একটু জানবো যে শ্বাসতন্ত্রের সুরক্ষা বলতে আসলে কি বোঝায়? আসলে শ্বাসতন্ত্রটা বানানোই হয়েছে আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য, শ্বাস নেওয়ার জন্য, তার মানে বাতাস। সুতরাং শ্বাসতন্ত্রের সুরক্ষার প্রথম শর্ত হচ্ছে নির্মল বাতাস। আপনি যেটা বলেছেন, বিশুদ্ধ বাতাস, সুস্থ ফুসফুস, সুস্থ শরীর। আমাদের ঢাকা শহরের কথা যদি আমরা বলি, এবং দূষিত বায়ু, দূষিত দেশ হিসেবে কিন্তু মোটামুটি আমরা ওয়ার্ল্ড ওয়াইড 5 থেকে 8-এর মধ্যে রয়েছি। আপনার কাছে আসলে কি মনে হয় এই যে দূষিত বাতাস, এটা আমাদের শ্বাসতন্ত্রকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে? শিশুরা, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তারা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমি আরেকটু মনে হয় অ্যাড করে দিই, আমরা 5 থেকে 8-এ না, আমার মনে হয় আমি 1 থেকে 5-এর মধ্যে থাকি সবসময় আমাদের ঢাকা শহর মানে দূষিত বায়ুর দিক থেকে। তো যেটা হচ্ছে, এটা বাচ্চারা বেশি এফেক্টেড হয়। এফেক্টেড আমরা সবাই হই। অ্যাডাল্টের তো কিছু ইমিউনিটি গ্রো করে যায়, কিছু অ্যাডাপ্টেশন পাওয়ার তৈরি হয়ে যায়, কিন্তু বাচ্চাদের যখন ডেভেলপ করছে, লাংটা যখন তৈরি হচ্ছে, শ্বাসনালীতে যখন বড় মানে ফিচার আসতেছে, তখনই ওরা হচ্ছে ডাস্টি এয়ার, অনেক বেশি ধুলাবালি, অনেক জীবাণুতে এক্সপোজ হয়ে যাচ্ছে, যার ফলে হয় কি ওদের শ্বাসনালীর রিয়াকশনটা অনেক বেশি হয়। এই জন্য এখনকার ইয়াং জেনারেশন, মানে এখন যারা একদম বয়সন্ধিকাল পর্যন্ত যে পৌঁছায় নাই, তাদের মধ্যে নতুন করে অ্যাজমার প্রবণতা কিন্তু অনেক বেড়েছে। অনেক অ্যালার্জিক রাইনাইটিস, মানে নাকের যে অ্যালার্জিক রিয়াকশন, তারপরে হচ্ছে যে অ্যাজমাটিক রিয়াকশন বা প্রি অ্যাজমা, এই সিচুয়েশনগুলো বাচ্চাদের মধ্যে অনেক বেশি। অ্যাডাল্টের মধ্যেও আছে, তবে কম্পারেটিভলি বাচ্চারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যেহেতু প্রথমে অ্যাজমার কথা বললেন, আমরা যতটুকু এখন জানি বিভিন্ন পরিসংখ্যান থেকে অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশে মোট জনগোষ্ঠীর প্রায় 1 কোটির মতো মানুষ রয়েছে যারা এরকম অ্যাজমার রোগে আক্রান্ত। এই যে সংখ্যাটার বৃদ্ধি পাচ্ছে দিন দিন, আপনার কাছে আসলে কি মনে হয় যে আমাদের কোন জায়গাটা থেকে আসলে সচেতনতা শুরু করা উচিত? সচেতনতা শুরু আসলে ঘর থেকেই করা যায়, কারণ ঘরের যে মানে স্টেপগুলো আমরা নিতে পারবো সেটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে। আর সামগ্রিকভাবে সামাজিক বা রাষ্ট্রীয় লেভেলে নিতে গেলে তো অনেক বড় একটা ব্যাপার, এবং এটা অনেক মানে সহযোগিতার সরকারের পক্ষ থেকে একটা দরকার আছে। যেমন ধরেন ধূমপানের কথা যদি বলি, ব্যক্তি লেভেলে অনেকেই যারা ধূমপান করেন তারা তো মনে করেন যে ঠিক আছে আমি খাচ্ছি, আমার ক্ষতি হচ্ছে, বাট সেকেন্ড হ্যান্ড স্মোকিং বলে যে একটা ব্যাপার থাকে, যেটাতে বাসায় মানে যে রুমে ধূমপান করা হচ্ছে সেখানে যারা যারা থাকবে সমানভাবে এফেক্টেড হবে, নাম্বার 1। নাম্বার 2, কোনো প্রেগনেন্ট মায়ের সামনেও যদি ধূমপান করা হয় তাহলে কিন্তু সেই ধূমপানের ইফেক্ট মানে ইউটেরাসের মধ্যে যে বেবিটা আছে, যে এখনো পৃথিবীতে আসেই নাই, তার মধ্যেও শুরু হয়ে যায় লাংয়ের চেঞ্জ। সো এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা ইস্যু। আরেকটা হচ্ছে যেমন আমাদের রান্নাঘরের ভেন্টিলেশনটা বা যে ধোঁয়াটা বা মশলার গন্ধ বা বার্নড যে মানে ধোঁয়ার যে ইয়েটা তৈরি হয়, সেটা বিশেষ করে গ্রাম দেশে যেটা বলি, ওরা যদি লাকড়ির চুলা রান্না করে বা কাঠ পোড়ায়, এটাতে ধোঁয়ার পরিমাণ আরও বেশি। শহরের দিকে সাধারণত গ্যাসের চুলায় তো ইউজ করে। এই ধোঁয়াটা প্রপারলি রান্নাঘর থেকে বের হয়ে যাচ্ছে কিনা এটার দিকে খুব নজর দিতে হবে। সো প্রপার ভেন্টিলেশন, এক্সজস্ট ফ্যান বা চিমনি, এগুলোর দিকে খেয়াল করতে হবে, কারণ এই ধোঁয়াটা কিন্তু একদম স্মোকিংয়ের মতো ফিমেলদের লাঙে খুব এফেক্ট করে, যার ফলে ফিমেলের মধ্যেও অ্যাজমা বা সিওপিডি আরেকটা অসুখ যেটা আছে তার সংখ্যাও আগের চাইতে অনেক বেশি এখন। যেহেতু আপনি বলছিলেন যে প্রপার ভেন্টিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার পাশাপাশি তো আরেকটা বিষয়ে চলে আসে যে আমরা মশা তাড়ানোর জন্য আমরা কয়েল ইউজ করছি। এই বিষয়ে যদি আমাদের অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে সচেতন করার জন্য আপনি আসলে কি বলবেন? আমি বলবো মশা তাড়ানোর যে অন্যান্য পদ্ধতি আছে বা যে কটা পদ্ধতি আছে তার মধ্যে কয়েল হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতি করে লাংসের। কয়েল নেভার এভার, কখনোই না, আমি কখনোই কয়েল রিকমেন্ড করব না। এর ব্যাপারে অনেক সচেতন করছি মানুষকে, কিন্তু আমরা এই বিষয়টাকে এটা বলাই হয় না, আসলে বলাই হয় না,
বলা উচিত, আরো বেশি বেশি করে বলা উচিত যে অবশ্যই কয়েল জ্বালাবেন না। বিকল্প হতে পারে এখন যেটা হচ্ছে যে কিছু আছে না, ভ্যাপোরাইজেশন ফর্মে আছে বা বাষ্পীয় ফর্মে কিছু মশা মারার ওষুধ পাওয়া যায়, তারপরে রিপেলেন্ট গায়ে মেখে নেওয়া যায়, তারপরে অনেক বহুল ব্যবহৃত ব্যাট আছে একটা, বা আমি জানি না আপনিও হয়তো চিনে থাকবেন, যে ইলেকট্রিসিটি চার্জের মাধ্যমে যে মেরে ফেলে, মাচ বেটার দ্যান কয়েল, কয়েলের চেয়ে অনেক অনেক ভালো। আচ্ছা, খুব চমৎকার বললেন। একটু ধূমপান সম্পর্কে জানতে চাই, যেমন এখনকার ইয়াং জেনারেশন যারা রয়েছে, খুব অল্প বয়স থেকেই কিন্তু তারা স্মোকিংয়ের দিকে ঝুঁকছে এবং সেটা দেখা যায় 50-60 বছর পর্যন্ত কিন্তু তারা কন্টিনিউ করছে। তাদের জন্য অ্যাজমার প্রবলেম বা লাং ডিজিজ হওয়া, লাং ক্যান্সার হওয়া, সেটা আসলে কতটুকু ঝুঁকির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে? আচ্ছা, একটা একটা করে বলি। যেমন লাং ক্যান্সারের কথাটা আগে শেষ করে ফেলি। লাং ক্যান্সার কিন্তু ডিউরেশন অফ স্মোকিংয়ের চাইতে আপনি এক্সপোজ হয়েছেন, মানে আপনি স্মোকিং করেছেন, এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাজমা বা যেটাকে আমরা প্যাসিভ স্মোকার বলে থাকি। অ্যাক্টিভ প্যাসিভ বোথ, মানে আপনি কতটুকু মানে জাস্ট আপনি ধূমপান করেছেন বা রিয়াকশনটা হয়েছে বা যে পার্টিকেলগুলো থাকে ধূমপান মানে সিগারেটের মধ্যে, সেগুলো আপনার লাং এক্সপোজ হয়েছে, ওখানে একটা চেঞ্জ আসবে যেটা থেকে আপনার লাং ক্যান্সার তৈরি হবে। এটার জন্য ম্যান্ডেটরি যে আপনার 10 বছর করেছেন 5 বছর করেছেন এরকমটা না। বাট আমরা যেমন সিওপিডি ডায়াগনোসিস করতে গেলে অ্যাটলিস্ট 10 প্যাক ইয়ার বলি, মানে প্রতিদিন 1 প্যাকেট করে সিগারেট খেয়ে 10 বছর খাওয়ার পরে যে ইফেক্টটা, তখন আপনার লাংয়ের যে চেঞ্জটা বা ক্ষতিটা হবে, সেটা হচ্ছে সিওপিডি। এখনকার নিউয়ার জেনারেশন যারা ইয়াঙ্গার, তাদের মধ্যে ধূমপান তো একটা স্মার্টনেসের প্রতীকের মতো কাজ করে। আবার অনেকে ভেপিং করে, বা অনেক কোম্পানি থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসে যে আমরা এটা সিগারেট না, এটা ই সিগারেট বা ভেপিং স্মার্ট, আর মানে কম ক্ষতি করে না। হ্যাঁ, এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট তো আমরা দেখি, কিন্তু বেসিক্যালি খুব মিনিমাম ডিফারেন্স আসলে দুইটার মধ্যেই। বোধ ভেপিং স্মোকিং দুইটাই আসলে লাংসে খুব ক্ষতি করে। সো যারা বাচ্চা বয়স থেকে এগুলো করছে, আচ্ছা, তাদের তো আরো আর্লি এজে আসলে ক্ষতিগ্রস্ত লাং নিয়ে তাদেরকে বিভিন্ন সিমটম ফেস করতে হবে, এবং ওদের বয়স যত বাড়বে আলটিমেটলি সাফারিংসও তত বাড়বে। ছোটবেলা থেকে আসলে সচেতনতার মধ্যে নিয়ে আসতে হবে যে ধূমপান খুবই খারাপ স্বাস্থ্যের জন্য। এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে, যেমন আমরা স্কুল, কলেজ, বিভিন্ন হসপিটালের পাশে কিন্তু আমরা ছোট্ট করে একটা টঙের মতো একটা দোকান আমরা দেখি, যেখানে আসলে সিগারেট বিক্রি করছে, এবং আমরা জানি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলোর পাশে সিগারেট বিক্রি করছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার আসলে পরামর্শ কি যারা আসলে নীতি নির্ধারক যারা রয়েছে? এটা অনেক বড় একটা ফ্যাক্টর আসলে, মানে এটা শুধুমাত্র আমার একজন যদি ওনার একটা প্রাইভেট হসপিটাল তৈরি করেন, এই বাউন্ডারির বাইরে কিন্তু ওনার কর্তৃত্বটা থাকবে না। সো আপামর জনতার উপরে যখন একটা ল ফোর্স করা হবে, তখন এটা সরকার লেভেল থেকে আসতে হবে, এবং সরকার লেভেল থেকে যতক্ষণ পর্যন্ত না পানিশমেন্টের বা কি বলবো যে একটা আইন কিন্তু রয়েছে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন হয় না। ইমপ্লিমেন্টেশন আসতে হবে। আইন আছে আইনের জায়গায়, তাহলে কখনোই হবে না আসলে। আমি ডক্টর হিসাবে বা সচেতন নাগরিক হিসাবে সচেতনতার কথা বলতে পারি, বাট ধরতে পারি না। ধরার কাজ আইনের মাধ্যমে আসতে হবে আসলে। সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটাই সব থেকে আমার মনে হয় মুখ্য বিষয়। এখন আপনার কাছে একটু জানবো, এই যে আমরা দূষিত বায়ুর কথা বলছিলাম, যেটা আসলে অ্যাজমা অথবা সিওপিডি তৈরি করতে পারে, কিভাবে আসলে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি? মাস্কের বিষয়টি থাকতে পারে, আর কি কি বিষয় রয়েছে যেগুলো আসলে আমরা প্রতিদিনকার জীবনে যদি আমরা অ্যাডপ্ট করতে পারি, তাহলে আমরা আমাদের শ্বাসতন্ত্রকে আমরা সুস্থ রাখতে পারবো? অনেকগুলো উপায় আছে আসলে, একটা একটা করে বলতে থাকি আমি। যেটা হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, বা বাতাসে কি পরিমাণ ধুলা বালি মিশ্রিত হয়ে আছে বা কতটা দূষিত, এটা কিন্তু একটা ইন্ডেক্স দেখে বোঝা যায়। আপ টু 50 অর আপ টু 100 মোটামুটি নেওয়া যায়, নর্মালের মধ্যে আমরা ধরবো। 100-এর উপরে যখন কোয়ালিটি ইন্ডেক্স চলে যাবে, তখন সেটা আসলে ক্ষতিকর। এবং যারা একটু সেন্সিটিভ এয়ারওয়ে নিয়ে, অনেক পেশেন্ট আছে যে ধুলাবালি ডাস্টে সবার প্রবলেম হয় না, কারো কারো তো অনেক বেশি প্রবলেম হয়। এই গ্রুপের লোকরা যারা একটু প্রবলেম হয়, তাদের কিন্তু ওই যখন একুআই 100 পার হয়ে যাবে, তখন সিমটম শুরু হয়ে যাবে। সো এই ধুলাবালি বা ইন্ডেক্স দেখে, বা অ্যাটলিস্ট ইন্ডেক্স জানতে না পারলেও, যেদিন বাইরে মনে হবে যে একটু দূষণ বেশি মনে হচ্ছে, বা পাশে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বা সামথিং, কোনো কিছুর জন্য ধুলাবালি বেশি, ওই সময়টাকে ঘরটাকে প্রোটেক্ট করতে গেলে জানালাটা বন্ধ রাখতে হবে আসলে। তবে জানালা খোলাও অনেক ইম্পর্টেন্ট, কারণ নর্মাল বাতাস বা ফ্লো এসে এক্সচেঞ্জ করতে হবে। তাছাড়া ঘরের মধ্যে একটা আবদ্ধ ভেন্টিলেশন লাগবে, তাছাড়া আবার এটা ড্যাম্প হয়ে যাবে। সো যেটা করতে হবে,
একটু চোখ কান খোলা রেখে আইদার যে সময়টাতে কাজ কম বা শব্দ কম হচ্ছে বা যে সময়টাতে মনে হবে যে এখন একটু দূষণটা কম, বিকালের দিকে হতে পারে, রাতে হতে পারে বা আর্লি মর্নিংয়ে হতে পারে, হয়তো 1-2 ঘন্টার জন্য জানালাটা খুলে নিয়ে ভেন্টিলেশন করে নিয়ে আবার বন্ধ করতে হবে। আচ্ছা, এরকম নিশ্চয়ই আরও অনেক নিয়মকানুন রয়েছে যেটি আসলে অ্যাজমার পেশেন্ট বা সিওপিডি পেশেন্টদেরকে মেনে চলতে হয়, সেগুলোই জানবো বিস্তারিতভাবে। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। যেমনটি বিরতির আগে জানতে চাচ্ছিলাম যারা কি কি নিয়ম কানুন রয়েছে, তার মধ্যে অনেকেই কিন্তু রয়েছে যারা ঘরোয়াভাবে অনেক ধরনের ট্রিটমেন্ট করে থাকে, যেমন গরম পানির ভাপ নিচ্ছে যখন তাদের ঠান্ডা কাশি হচ্ছে, অথবা বিভিন্ন আদা চা খাচ্ছে, এরকম অনেক কিছু রয়েছে। সো এগুলো সম্পর্কে একটু জানতে চাই যে এই যে ভেষজ কিছু নিয়ম কানুন বা নিজেরাই হচ্ছে যে কাশির ঔষধ কিনে সেই অ্যাজমার প্রবলেম বা যে কাশি যাদের হচ্ছে সেটাকে কমিয়ে নিয়ে আসে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা পজিটিভলি দেখা যায় একটা লিমিট পর্যন্ত আসলে। আচ্ছা, সর্দি কাশি বা একটু ঠান্ডা লেগেছে, গরম পানি খেলে বা গরম পানি দিয়ে একটু লবণ মিশিয়ে গড়গড়া করলে একটা সুদিং ইফেক্ট গলাতে কিন্তু আসে বা ব্যথাটাও একটু কমে আসে। বাট এটাই সোল ট্রিটমেন্ট হওয়া উচিত না। বিশেষ করে বাচ্চাদের, একটু এল্ডারলি পিপল বা সিনিয়র সিটিজেন যারা আছেন বা অ্যাজমা, সিওপিডি বা লাংসের সমস্যা যাদের আছে, তাদের একটা সার্টেন লেভেল পর্যন্ত হয়তো বা উনি এই হেল্প নিতে পারেন। কিন্তু কিছু ওয়ার্নিং সাইন মাথায় রাখতে হবে যে কখন আমি ডক্টরের কাছে যোগাযোগ করব। কারণ অ্যাজমা নিয়ে যদি খুব ডিলে করে ফেলি বা একটু সিনিয়র সিটিজেন যারা আছেন তারা যদি ডক্টরের কাছে যেতে দেরি করে, আচ্ছা, হয়তো পরিস্থিতি একটু খারাপ হওয়ার তো একটা চান্স থাকেই বা আরও কমপ্লিকেশনস তৈরি হওয়ার সুযোগ থাকতে পারে। সো একটু সচেতনভাবে যদি কমে আসে সিমটম 2-3 দিনের মধ্যে, তাহলে তো ওকে। আর না হলে অবশ্যই ডক্টরের সাথে আমি বলবো কনসাল্ট করে নেওয়ার জন্য। আচ্ছা, স্পেশালি অ্যাজমা এবং সিওপিডি যাদের লাং পেশেন্টদের কন্ডিশন জন্য আছে অর্থাৎ বা শুধুমাত্র ওই ঘরোয়া ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করা যাবে না। যাবে না, শুরুতে করা যেতে পারে। মানে আমি আমার একটু ঠান্ডা লেগেছে, খারাপ লাগছে, আমি শুরু করলাম, দ্যাটস ওকে। কিন্তু এটা দিয়ে যদি ইমপ্রুভমেন্ট না হয় অ্যাটলিস্ট 48 to 72 আওয়ার্স ম্যাক্সিমাম, দেন অবশ্যই ডক্টরের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আমরা এখন একটু যক্ষ্মার সম্পর্কে জানতে চাই। টিউবারকিউলোসিস যেটি বর্তমানে বাংলাদেশে কিন্তু এটি হয়তো অতটা প্রকাশিত হচ্ছে না, এটা এক্স্যাক্ট রিপোর্টটা হয়তো প্রকাশ পাচ্ছে না, কিন্তু আমরা যতটুকু জানি বাংলাদেশে কিন্তু দিন দিন টিউবারকিউলোসিস বা যক্ষ্মার রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এটার মূল কারণটা আসলে কি? আসলে যক্ষ্মার রোগী আগের চাইতে আমরা একটু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছি। পেয়েছে। মানে বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগেও এটা অনেক কন্ট্রোলে ছিল। এটার কারণের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট, ঢাকার জন্য বলবো বা বাংলাদেশের টোটালি তো মানে যক্ষ্মা প্রবণ একটা দেশ, মানে ধুলা, ডাস্ট বা বায়ু দূষণের কথা বললাম, এটার সাথে যক্ষ্মার একটা লিঙ্ক আছে। আচ্ছা, একে তো আমরা ওভার ক্রাউডেড কান্ট্রি বা একজন থেকে আরেকজনে খুব কাছাকাছি চলে আসি, রাস্তাঘাটে, বাসে, ট্রামে, সব জায়গায় এক জায়গায় মানে হয়েই যাচ্ছে। এর বাইরেও ধুলাবালির সাথে যেটা সম্পর্ক আছে, ধুলা তো বাতাসে ভেসে বেড়ায়, যক্ষ্মার জীবাণু কিন্তু বাতাসে ভাসে। জি, কারণ যক্ষ্মার জীবাণু বাতাসে ছড়াই হাঁচি কাশির মাধ্যমে। ওরা একটা বন্ড তৈরি করে, মানে ধুলাও ভাসছে, জীবাণুও ভাসছে, ওরা দেখা যায় যে একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে। যখন আমরা বাতাসটাকে শ্বাসের মাধ্যমে ফুসফুসের মধ্যে নিয়ে নিচ্ছি, তখন ডিরেক্টলি ওই যক্ষ্মার জীবাণু আমাদের খুব ইজিলি ফুসফুস পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আচ্ছা। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কারণ যে দূষিত মানে বায়ু দূষণ যেখানে বেশি সেখানে যক্ষ্মা বেশি হবে। এর বাইরে যেটা হতে পারে যে আমাদের কনসেন্ট্রেশন বা মানে এরিয়া অনুযায়ী লোকজনের পরিমাণ তো অনেক বেশি আসলে। সো কোনো একজন যক্ষ্মা রোগী যদি প্রপারলি ওনাকে প্রোটেক্ট না করে রাখেন বা মাস্ক না পরে থাকেন, তাহলে উনি অনেকজনের মানে মাধ্যমেই ছড়াবেন আর কি, এটা আচ্ছা, বলা যায়। তার হাঁচি কাশির মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, ইভেন কথা বলার মাধ্যমে যদি ওপেন কেস যেগুলো আছে, যাদের কফে জীবাণু আছে, তারা যদি সিম্পলি কথাও বলেন, তাও কিন্তু বাতাস মুখ থেকে বের হয়ে সেই জীবাণুটা ভেন্টিলেট করে আশপাশে ছড়াতে থাকে। আচ্ছা, একটু জানবো যে যদি কোনো ব্যক্তির যক্ষ্মা ডায়াগনোসিস হয়, সেক্ষেত্রে তার পরিবারের বাকি সদস্য যারা রয়েছে তাদের কাছে কি তিনি আইসোলেট থাকবেন কিছুদিন, এবং সেটা কতদিন থাকবেন? আচ্ছা, দুই রকমভাবে বলতে পারি এটা। একটা হচ্ছে কিছু যক্ষ্মা কিন্তু ডায়াগনোসিস হয় আমার কফে জীবাণু পেয়ে, সেটাকে আমরা ওপেন কেস বলি। ইনারাই আসলে বেশি রেসপন্সিবল যক্ষ্মা ছড়ানোর জন্য। সো এই রোগীদের ক্ষেত্রে অবশ্যই মিনিমাম 2 সপ্তাহ মাস্ক পরে থাকতে হবে, আচ্ছা, বাসার মধ্যে হলেও। কারণ ওনাদের কিন্তু যক্ষ্মা ছড়ানোর ক্ষমতাটা বেশি। প্রপারলি ওষুধ শুরু করার পরে একদম নিয়মিত ওষুধ খেয়ে 2 সপ্তাহ থেকে ম্যাক্সিমাম 3 সপ্তাহ এর মধ্যে ইনফেক্টিভিটি কমে আসে এবং তখন রোগী নর্মালি চলাফেরা করতে পারবেন।
সো যাদের আচ্ছা, ওপেন অর্থাৎ 2 টিবি থেকে 3 সপ্তাহ পর থেকে তখন এটা স্প্রেড করার বিষয়টা কমে আসে। বন্ধ হয়ে যাবে, কিন্তু ওনাকে ওষুধ কন্টিনিউ করে যেতে হবে। আর যেগুলো নেগেটিভ কেস বলি আমরা, যে হ্যাঁ আমাদের ক্লিনিক্যাল সাসপিশন বা অন্যান্য এভিডেন্স থেকে আমরা ডায়াগনোসিস করলাম যে এই রোগীর যক্ষা আছে, বাট ওনার কফে কোনো জীবাণু পাচ্ছি না, ওনারা কম্পারেটিভলি সেফার দ্যান ওপেন কেস আর কি। সো ওনাদের ক্ষেত্রে এত বেশি স্ট্রিক্টলি ফলো করতে আমরা বলি না, তবে নিয়মিত ওষুধ খাওয়ার কথা বলি অবশ্যই। আচ্ছা, এই যে যক্ষার জন্য আমরা যতটুকু জানি যে দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট করতে হয়, মিনিমাম 6 মাস, আমরা যতটুকু জানি এই ট্রিটমেন্টের সম্পর্কে একটু জানতে চাইবো যে অনেকে কিছুটা হতাশাগ্রস্ত হয়ে যায় যে এত লম্বা সময় ধরে ওষুধ খেতে হবে এবং সেই ওষুধের যদি আমরা মেজারমেন্টটা করি সেটা কিন্তু অনেক বড় সাইজের একটা ওষুধ, যেটা অনেক সময় যে বাচ্চাদের হয় সে বাচ্চারা কিন্তু ইনটেক করতে পারে না। এটা নিয়ে আপনার একটু মতামত জানতে চাই। আসলে অনেক লম্বা সময় মানে 6 মাস একদম কম সময়ও না, তবে পেশেন্টকে প্রথমে ডায়াগনোসিসের পরে একটু কাউন্সেলিং তো করতেই হবে, কারণ সকালবেলায় উঠে খালি মুখে নাস্তা খাওয়ার আগে যক্ষার ওষুধগুলো খেতে হয়। এটা বডি ওয়েট অনুযায়ী ভ্যারি করে, 2টা 3টা, কারো 4টা, কারো 5টা ট্যাবলেটও খেতে হয়। সো ডেফিনেটলি এটা একটু কঠিন কাজ। সো একটু এনকারেজমেন্ট বা কাউন্সেলিং লাগবে যে আপনার এটা অবশ্যই খেতে হবে, এবং খেলে আপনি কমপ্লিটলি কিওর হয়ে যাবেন, যক্ষার কোনো লেশমাত্র চিহ্নও থাকবে না, এটা একটা। সো তাহলে রোগী নিয়মিত ওষুধ খাবে এবং কমপ্লিকেশনসের চান্সটা কমে যাবে। যক্ষা ওষুধ খাওয়াকালীন সময় কিছু কমপ্লিকেশনস কিন্তু হতে পারে সত্যিকারই, মানে একটু খাওয়ার রুচি আবার কমে যাওয়া, বা কখনো কারো কারো জন্ডিস হয়ে যাওয়া বা অ্যালার্জিক রিয়াকশন হওয়া, সেগুলো যদি হয় সাথে সাথে নোটিফাই করার কথা বলে রাখতে হবে যে আপনার এগুলো এগুলো হতে পারে, এবং তাকে সাপোর্ট দিয়ে সেটাকে ঠিকঠাক করার ব্যবস্থা করে দিতে হবে আর কি। আমার কাছে মনে হয় যে ডিপ্রেশন আসতেই পারে, পার্সন টু পার্সন ভ্যারি করবে, কারো যক্ষা হয়েছে এটা অনেকে মানতেই হয়তো বা সময় নিবে, বাট একটু বুঝিয়ে বললে বা পাশে সমবেদনা জানালে ইটস নট টু মাচ পরিবারের সাপোর্টটা নিশ্চয়ই অনেক পরিবার গুরুত্বপূর্ণ। এবং যে ডক্টর ভিজিট করবে তারও একটা রোল আছে, মানে আমি যেহেতু ডক্টর সেভাবে বলছি, পরিবারের সাপোর্ট তো ডেফিনেটলি সবসময় লাগে। সো 6 মাস। জি ম্যাম, আমরা যতটুকু জানি যে টিউবারকিউলোসিস বা যক্ষা যাদের হয়ে থাকে তাদের খাদ্যাভ্যাসেও কিছুটা পরিবর্তন আনতে হয়, যেহেতু তাদের ইমিউনিটি অনেকটা কমে যায়, হাই প্রোটিন জাতীয় খাবার খেতে হয়। এই সম্পর্কে একটু জানাবেন। যক্ষা আসলে হয় যাদের ইমিউনিটি কম, কারণ একটা জিনিস আপনার আমার বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, অ্যাট দ্য এজ অফ 40 পৌঁছাতে পৌঁছাতে আমরা সবাই যক্ষার জীবাণুতে অলরেডি এক্সপোজ, আমাদের শরীরে কিন্তু যক্ষা আছে। সো ওরা মানে যক্ষার জীবাণুগুলো সাইলেন্ট থাকে, কোনো কারণে যদি আমরা ইমিউনিটি হারিয়ে ফেলি, যেমন হতে পারে আমার ডায়াবেটিস হয়েছে, আমি কোনো মেডিকেশনস খাচ্ছি যেগুলো ইমিউনিটি কমিয়ে ফেলছে, তখন যক্ষা ডিজিজ হিসাবে বা রোগ হিসাবে প্রতীয়মান হয় আসলে। সো ইমিউনিটি বাড়ানোটা অবশ্যই দরকার, এবং যক্ষা রোগীদের যখন ট্রিটমেন্ট চলবে তখন আমরা খুব প্রোটিন রিচ ডায়েট খেতে বলি, কারণ প্রোটিন সরাসরি ইমিউনিটি বাড়িয়ে দেয়। একটু ভিটামিন মানে সমৃদ্ধ খাবার খেতে বলি, একটু হেলদি এর কথা বলি, মানে লাইফস্টাইল ডিসিপ্লিনের কোনো অল্টারনেট নাই আসলে, অর্থাৎ একটা হেলদি লাইফস্টাইল Yes. মেনটেন করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।